কোনো একটা ডিল করে ফেললেই আসলে রেফিউজি পপুলেশনকে তাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া সম্ভব না। শুধু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আলোচনায় আসলে এই সমস্যার সমাধান সম্ভব নয় এবং ফেরত পাঠানো রিপ্যাট্রিয়েশনও খুবই জটিল হয়ে দাঁড়াবে। রোহিঙ্গা রেফিউজি পপুলেশন থেকেও তারা কিন্তু আসলে রাজিও হয়নি যে আমরা কিভাবে ফেরত যাব, ওখানে যদি জানমালের নিরাপত্তা না থাকে, সিটিজেনশিপ রাইটসই না থাকে, তাহলে কেমন করে ফেরত যাওয়া যায়। আরসা নিয়েও কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টকে আসলে একটু চিন্তাও করতে হবে যে তারাও তো ওখানে আছে, সেইখানেও কিন্তু কনফ্লিক্টিং নিউজ আছে, তাই না? আরসার কার্যক্রম নিয়ে কনফ্লিক্টিং নিউজ আছে যে তারা রিবেল গ্রুপ হিসাবে রোহিঙ্গা পপুলেশনের জন্য কাজ করেছে, আবার কোনো কোনো সময় তাদের ভেতর থেকে সামরিক জান্তার জন্য কাজ করেছে। অফিসিয়ালি অনেক ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি যে আরাকান আর্মি কিন্তু বলছে যে তারা সকল রাখাইন যে জনগোষ্ঠী আছে, এথনিক জনগোষ্ঠী আছে, তাদের অধিকার এবং স্বায়ত্ত শাসনের জন্য লড়াই করছে। আবার কিছু কনফ্লিক্টিং নিউজও আছে, নিউজ মিডিয়াতে রিপোর্ট আছে যেখানে দেখা যাচ্ছে যে রোহিঙ্গা পপুলেশন থেকে, জনগোষ্ঠী থেকে আরাকান আর্মি অনেক সময় জোরপূর্বক তাদেরকে ব্যবহার করেছে অথবা সম্মুখ যুদ্ধে ঠেলে দিয়েছে, তাদেরকে মৃত্যুমুখে ঠেলে দিয়েছে জোরপূর্বক এই কনফ্লিক্টের ভেতরে। এবং সেটি একটুখানি চিন্তার বিষয় যে আসলে সম্পর্কটা ঠিক কিরকম, আরাকান আর্মির সাথে রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্পর্কটা কোন পর্যায়ে আছে, এটা একটু চিন্তা করে দেখার বিষয়। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট আসলে সকল গ্রুপকে নিয়ে আলোচনায় বসতে পারে। অল ইনক্লুসিভ হলে বা খুব গণতান্ত্রিক আসলে হয় যদি সকল গ্রুপকে একসাথে নিয়ে আলোচনা করা যায়। এই যাবৎকালে আরেকটি বিষয় আতা পারভেজ ভাই তুলে ধরেছেন যে এই যাবৎকালে কোনো রোহিঙ্গাকে আসলে রিপ্যাট্রিয়েশন সম্ভব হয়নি, ফেরত পাঠানো সম্ভব হয়নি, যেটি বাংলাদেশ গভর্নমেন্ট করতে চাচ্ছিল। শুধু এখানে পুনর্বাসন না, তাদেরকে তাদের নিজেদের হোমল্যান্ডে কিভাবে ফেরত পাঠানো যায়। এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের মনে রাখা প্রয়োজন 1982 সালে যে সিটিজেনশিপ লটা করেছিল মায়ানমার সরকার, সেটাতে কিন্তু ন্যাশনালিটি দেওয়া হয়নি রোহিঙ্গা জনগোষ্ঠীদেরকে, এবং তারা কিন্তু ধীরে ধীরে একেবারে পুরোপুরিভাবে সেখানকার কোনো সিটিজেন হিসাবে কোনো অধিকার কোনো কিছু পায়নি। এইটি আস্তে আস্তে বেড়েছে, এইটি টর্চারে রূপান্তরিত হয়েছে, ডিসক্রিমিনেশন হয়েছে, কিলিং হয়েছে, এবং আলটিমেটলি রোহিঙ্গা জনগোষ্ঠীরা তাদের রাখাইন স্টেট ছেড়ে, দেশ ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। এবং সে কারণেই কিন্তু আমরা একটা বিরাট রেফিউজি পপুলেশন আমাদের দেশে দেখতে পাচ্ছি। এখন যদি সামরিক জান্তার সাথে আলোচনা করে গভর্নমেন্ট ঠিক করতে চায় যে কিভাবে তাদেরকে পাঠাবে, এই ক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যা আমি মনে করি যে রয়ে যাচ্ছে যে রোহিঙ্গারা আসলে কিভাবে নিরাপত্তা পাবে, তাদের জীবনের নিরাপত্তাটা কেমন করে আসবে, এবং যতক্ষণ না তারা ভলেন্টারিলি ওখানে যেতে চায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আন্তর্জাতিকভাবেও কোনো গ্রহণযোগ্য রিপ্যাট্রিয়েশন করতে পারবো না, বাংলাদেশ পারবে না। তো সেই বিষয়টা কিন্তু এখানে সরকারের, আমিও মনে করি যে কিভাবে এই পুরো পরিস্থিতিটা নিজেদের অনুকূলে আনতে পারে। সেই ক্ষেত্রে আমিও মনে করি যে সবচেয়ে গণতান্ত্রিক উপায় হলো গিয়ে সকল গ্রুপকে, এমনকি রোহিঙ্গা জনগোষ্ঠীদের ভেতর থেকেও তারা কি চায় সেই বিষয়গুলো জানা, তারা কিভাবে ফেরত যেতে চায়, কখন যেতে চায়, কোন পরিস্থিতি, কি ধরনের অধিকার তাদের দরকার। যদি আরাকান আর্মি দখলে থাকে, তারাও রোহিঙ্গা জনগোষ্ঠীকে কতটুকু নিরাপত্তা দিতে পারবে তাদের হোমল্যান্ডে, আবার রাখাইন স্টেটের মধ্যে তাদেরকে কতটুকু নিরাপত্তা দিতে পারবে সার্বিকভাবে, সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করবে যে রিপ্যাট্রিয়েশনটা সম্ভব কিনা। হ্যাঁ, এখানে আরেকটি বিষয় হলো বাংলাদেশ কিন্তু আসলে 1951 কনভেনশন অন দ্য রেফিউজিজ অ্যান্ড মাইগ্রেন্টস যেটা হয়েছিল সেটার সিগনেটরি না, এবং 1954 কনভেনশন অন দ্য স্ট্যাটাস অফ দ্য স্টেটলেস পারসন সেটারও কিন্তু আসলে সিগনেটরি না, মেম্বার কান্ট্রি না। কিন্তু এখানে একটা কিন্তু রয়ে যায়, বাংলাদেশ না শুধু অন্যান্য দেশের ক্ষেত্রেও এটি প্রযোজ্য যে যখনই রেফিউজি পপুলেশন চলে আসে সেই মুহূর্তে এখনকার সময়ে কোনো দেশের পক্ষে আসলে নন মেম্বার হলেও
এই যে প্র্যাকটিসেস তৈরি হয়েছে, যে নর্মস, ভ্যালিউজ এবং ইন্টারন্যাশনাল ল যেভাবে অগ্রসর হয়েছে, সেগুলোর বাইরে চলে যাওয়া আসলে কোনোভাবেই সম্ভবপর নয়। সেক্ষেত্রে আমি মনে করি সে কারণে UNHCR, IOM তারা কিন্তু আমাদের সরকারের অনুমোদন নিয়ে, ম্যান্ডেট নিয়ে এখানে কাজ করছে রোহিঙ্গা পপুলেশনকে প্রোটেকশন দেওয়া, তাদেরকে নিরাপত্তা দেওয়া বা তাদেরকে আশ্রয় প্রদানের জন্য। এখন কিভাবে এবং পাঠানো হবে রোহিঙ্গা পপুলেশনকে তাদের নিজেদের বাসস্থানে, তাদের নিজেদের দেশে, সেটি নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে অবশ্যই এই ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে পদ্ধতিগুলো আছে বা আইন আছে, ভলেন্টারি রিপ্যাট্রিয়েশনের যে বিষয়টি আছে, সেটা বাংলাদেশকে অবশ্যই মাথায় রাখতে হবে। কোনো একটা ডিল করে ফেললেই আসলে এই রেফিউজি পপুলেশনকে আসলে তাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে বাংলাদেশের অবশ্যই, আমিও মনে করি যে সকল গ্রুপের, বিশেষ করে আরাকান আর্মি যেহেতু এখন অনেকটা ক্ষমতাধর ওই অঞ্চলে, আরাকান আর্মি এবং অন্যান্য যারা রিবেল গ্রুপ আছে, গ্যারিলা গ্রুপস আছে, গ্যারিলা ফাইটিং গ্রুপস আছে, সকলকে নিয়েই আসলে বাংলাদেশ আলোচনা করতে পারে। শুধু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আলোচনায় আসলে এই সমস্যার সমাধান সম্ভব নয় এবং ফেরত পাঠানো, রিপ্যাট্রিয়েশনও খুবই জটিল হয়ে দাঁড়াবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সংগঠনগুলো এখানে কাজ করছে তাদেরকেও আসলে আমি মনে করি যে ইনভলভ যদি করা যায় তাহলেও সেটি বাংলাদেশ মানে কি একটা সকলের কাছে গ্রহণযোগ্য, একটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা সলিউশনে বা প্রবলেমটার একটা সমাধানে পৌঁছাতে পারবে বলে মনে হয়। এই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু আসলে একটা করেছিল জানুয়ারি 2018 সালে মায়ানমারের সাথে একটা এগ্রিমেন্ট করেছিল যে তারা রিপ্যাট্রিয়েশন করবে, কিন্তু আসলে কোনো রিপ্যাট্রিয়েশন হয়নি। হ্যাঁ, তখন কিন্তু রোহিঙ্গা রেফিউজি পপুলেশন থেকেও তারা কিন্তু আসলে রাজিও হয়নি যে আমরা কিভাবে ফেরত যাব, ওখানে যদি জানমালের নিরাপত্তা না থাকে, সিটিজেনশিপ রাইটসই না থাকে, তাহলে কেমন করে ফেরত যাওয়া যায়। সেই বিষয়টা কিন্তু তখনও একই অবস্থায় ছিল এবং আমি মনে করি না যে এই অবস্থার কোনো পরিবর্তন খুব বেশি একটা হয়েছে। শুধু কিছু অ্যাক্টার্স, নতুন অ্যাক্টার্সদের আবির্ভাব হয়েছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই নেগোসিয়েশনে যাওয়া যেতে পারে যে কিভাবে রোহিঙ্গা পপুলেশনকে রাখাইন স্টেটের মধ্যে পুনর্বাসন করা যায় একটি নিরাপদ অবস্থায়, নিরাপত্তা সহ, তারা সিটিজেনশিপ রাইটস পায়, তাদের ডিসক্রিমিনেশন না হয় অথবা ইনডিসক্রিমিনেট কিলিংসের শিকার না হতে হয়। তো সেই বিষয়গুলো যতক্ষণ না এনশোর হচ্ছে, তার আগে রিপ্যাট্রিয়েশন তো পসিবলই না। সেই জন্য আলোচনা করা অত্যন্ত জরুরি মনে হয়। আরেকটি রিবেল গ্রুপের কথা আসলে না বললেই নয়, আরসাও তো আছে সেখানে, এবং আরসা নিয়েও কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টকে আসলে একটু চিন্তাও করতে হবে যে তারাও তো ওখানে আছে, সেইখানেও কিন্তু কনফ্লিক্টিং নিউজ আছে, তাই না? আরসার কার্যক্রম নিয়ে কনফ্লিক্টিং নিউজ আছে যে তারা রিবেল গ্রুপ হিসাবে রোহিঙ্গা পপুলেশনের জন্য কাজ করেছে, আবার কোনো কোনো সময় তাদের ভেতর থেকে সামরিক জান্তার জন্য কাজ করেছে, এরকম ধরনের নিউজ আছে। তাদের সাথে আবার আরাকান আর্মির সম্পর্কটা কি পর্যায়ে আছে এবং তাদেরকেও আলোচনায় আনা যায় কিনা, এবং অন্যান্য ছোটখাটো গ্রুপের, ছোটখাটো না আরো গ্রুপের কথাও আলতাফ পারভেজ ভাই তুলে ধরেছে। 3-4টি গোপন ধাঁচের সংগঠন, তাই না, বার্মার ভেতরে বাইরে রোহিঙ্গাদের মাঝে প্রভাব বিস্তার চেষ্টায় আছে। সেই সব সংগঠনের অ্যাক্টিভিটিস কিরকম, সেগুলো সম্পর্কে আসলে খুব ভালো মতো ইনফরমেশন কালেক্ট করা খুব জরুরি। তারা কি পর্যায়ে আছে, কিভাবে প্রভাব ফেলছে, বাংলাদেশে যে রোহিঙ্গা শরণার্থীরা আছে, রেফিউজিসরা আছে, তারা তাদের ভেতর থেকে কারা রিপ্রেজেন্ট করতে পারে সেগুলো ভালো মতো স্টাডি করে তাদেরকে নিয়ে আলোচনায় বসলে আমার মনে হয় যে সেটা অনেক গণতান্ত্রিক হবে এবং সমস্যার সমাধানের দিকে অগ্রসর হওয়া সম্ভব হবে। এই প্রশ্নগুলোকে আমি একদমই নেগেটিভ ওয়েতে আসলে দেখার কোনো উপায় নেই, বরঞ্চ আলতাফ পারভেজ ভাই যা উপস্থাপন করেছেন, ইট গিভস আ রে অফ লাইট, নতুন আশান্বিত হতে পারে যে এগুলো ভালোভাবে অ্যাড্রেস করা গেলে অবশ্যই সমস্যার সমাধান দেখা যাবে এবং রোহিঙ্গা পপুলেশনের অধিকারও প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ সবাইকে।